ভাই, বিকাশের অফিসে আমি ফোন দিছি, ওরা বলছে যে এখনো অ্যাকাউন্টে জমা হয় নাই। আর সাধারণত রেমিটেন্সের ক্ষেত্রে দেখা যায় আপনার ওরা দ্রুত রিলিজ করে দেয়। তো আমার মনে হয় আপনার ওইখানে একটু খোঁজ নেন যে সেন্ডটা হয়েছে নাকি আসলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম নূর ভাই। ভাই, আপনি যেহেতু সেন্ডার, আপনার অ্যাক্সেসটাই বেশি থাকবে। তো আপনি প্রয়োজনে যদি না হয়ে থাকে তাহলে চাইলে উপরে যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে দিলাম ওইটা তো একটু পাঠাতে পারেন। আমাদের তো কালকেই প্রোগ্রাম, টাকা পয়সা তো কালকেই লাগছিল, আপনি একটু দেখেন। কালকের সমাবেশটা আমাদের ওইখানে একটু খরচ টরচ, এই জন্য টাকাটা একটু জরুরি প্রয়োজন। তো কিছু টাকা যদি সম্ভব হয় ডাচ বাংলা ওখানে দিয়ে দেন। আসসালামু আলাইকুম। কণ্ঠটা নিশ্চয়ই আপনাদের কাছে চেনা চেনা লাগে। এই বিষয়টা আজকে এইভাবে আনতে চাইনি। এটা আনার কারণ হচ্ছে ওর কিছু ছোট লোকই গতকালকে সে একটা পোস্ট করেছে, ওই তার ফেসবুকে গিয়ে পোস্টটা পড়ে আসলে তারপরে দেখবেন। সে হলো নবাব সিরাজউদ্দৌলার উত্তরসূরি, তার বংশেরই লোক। তার বাপের বিশাল জমিদারি আছে। হ্যাঁ, ওর বাপ থাকতে হইলো বাউফলে, সেই কালাইয়া থেকে তারপরে ওইখানে থাকতে পারেনি, চলে গেছে আপনার একদম চরের মধ্যে। ওই ইয়ে আছে না আপনার খাস জমি, সেই খাস জমিতে সেখানেই বড় হয়েছে, সেখানেই থাকে, সেখানেই তার বাড়ি। এখন সে শ্বশুর বাড়িতে টাকা পয়সা দিয়ে টিয়া বিকাশে টাকা টুকা দিয়ে ঘরটর করেছে। আর কোথায় কি করেছে, কাতারের ব্যবসা, দুবাইতে ব্যবসা, ভাইদেরকে রেন্টে কারের ব্যবসা করে দিয়েছে, কালিয়া করে তার রেন্টে কারের অফিস আছে, বিশাল এলাহি কারবার। তো সে এখন বিশাল আকারের মানে পয়সাওয়ালা এক বাপের বেটা। মানে ভাবটা এরকম, জন্মগতভাবেই সোনার চামচ মুখে নিয়ে তারপরে সে বড় হয়েছে। তার টাকা পয়সার কখনো কোনো সমস্যা ছিল না। আমাদের ভিক্ষার টাকা তোর পকেটের মধ্যে। সে কালকে পোস্টে লিখেছে, আমরা এখানে আমি কাজ করে খাই, কামলা দিয়া খাই না, তুচ্ছ তাচ্ছিল্য করে। ভাই বেটা, কামলা দিয়া না, আমেরিকায় মানে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট করে তারপরে স্ট্রাগল করে তারপরে দেশের জন্য কাজ করেছে। সেই টাকা, সেই কষ্টের টাকা তোরে পাঠাইছি, তোরা আবার সেই টাকা নিয়ে জালিয়াতি করছিস। আমার কথা না, ওর দলের লোকজন তারা বলেছে। প্রতি মাসে প্রবাসীরা এই চাঁদাটা দেয়, আমাদের একটা রিসিপ্ট পাওয়ার কথা, কিন্তু আমরা এই রিসিপ্টটা পাই না। প্রতি মাসে আমরা রিসিপ্টের জন্য এই আলোচনা হয়, অর্থ কমিটির হিসাব নিয়ে আলোচনা হয়, কিন্তু অর্থ কমিটি কোনো মাসেই স্বচ্ছ একটা হিসাব আজ পর্যন্ত দাঁড় করতে পারে নাই। এই বক্তব্যর পরে আবার যখন এই দলের ভেতরে গ্যাঞ্জাম শুরু হওয়ার পরে সে একটা টক শোতে গিয়েছিল, ওই যে খালিদ মহিউদ্দিনের। সেই টক শোতে যাওয়ার পর তারা এই প্রশ্ন করা হয়েছে যে আপনি টাকা পয়সা হিসাব দেন না, আপনি ইচ্ছা মতো বিকাশের টাকা টুকা নিয়ে সব ভাঙেন। তখন সে বলেছে কি যে আমি অর্থ কমিটি নাকি সব জানে, সে কিছু জানে না। আপনি প্রবাস থেকে কি পরিমাণ টাকা পেয়েছেন গণ অধিকার পরিষদের জন্য? সেটা আমাদের অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে, কারণ এটা তো আমি জানি না, অর্থ কমিটি এবং অডিট কমিটি বলতে পারবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম নূর ভাই। ভাই, আপনি যেহেতু সেন্ডার, আপনার অ্যাক্সেসটাই বেশি থাকবে। তো আপনি প্রয়োজনে যদি না হয়ে থাকে তাহলে চাইলে উপরে যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে দিলাম ওইটা তো একটু পাঠাতে পারেন। আমাদের তো কালকেই প্রোগ্রাম, টাকা পয়সা তো কালকেই লাগছিল, আপনি একটু দেখেন। যখন এটা নিয়ে একটু আলোচনা শুরু হয় তখন নূর ভাই বলে, এই সামনের মাসে তোমরা সঠিক হিসাবটা নিয়ে আসবে। এখানে আলোচনা থামিয়ে দেওয়া হয়, তারপর থেকে আলোচনাটা আগায় না। এইভাবেই অর্থ কমিটি চলতেছে, কোনো স্বচ্ছতা অর্থ কমিটির আজ পর্যন্ত এই 1.5 বছরে আমরা সঠিক হিসাব পাই নাই। ও চুরি করতো, এটা ওর দলের মানুষ। এই ইয়ে যেটা ছাত্র অধিকার পরিষদ বলেন, ওই যে কোটা আন্দোলন বলেন, এই কোটা আন্দোলন দিয়েই তো সবার উত্থান। আপনি আসিফ বলেন, নাহিদ বলেন, ওই ওর আশপাশে যারা যে 2-4 জন আছে, ওর সাথে আর কেউই নেই এখন। ও খালি রাশেদার, ও এর বাইরে ওর সাথে কেউ। ওর শ্বশুর বাড়ি কিছু লাঠিয়াল আছে, ফুফাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, টাচাতো ভাই, এগুলো মিলে বরিশালের একটা গ্রুপে নিয়ে, একটা লাঠিয়াল বাহিনীরে নিয়ে ও এনে ধান্দাবাজি করে। এই ধান্দাবাজি করেই তার চলছে। এখন সে নিজের বিরাট আকারের পয়সাওয়ালা লোকজন, বিরাট আকারের মানে অনেক কিছু হয়ে গেছে তো, বুঝছেন না? ফকিন্নির পোলারে আপনি যদি নাকি টাকা পয়সা দেন, ও তো এটার গরম সহ্য করতে পারবে না। এখন যখন কিনা ওর এই টাকা পয়সাগুলো আমরা 2000 কত সাল, এটা 19 সাল, 19 তারপরে 20, ওই সময়টাতে সবচেয়ে বেশি টাকা তাকে দেওয়া হইতো। একবার তার প্রতি মাসে আমরা 1-2 বার এরকম প্রতি মাসে দিতাম বিভিন্ন জনের কাছ থেকে তুলে। তো
তাদের ভেতরে একজনের কাছে $2,500 পাঠানো হয়েছিল একবার, আমার মনে আছে। এই টাকা এরকম অনেকে পাঠিয়েছে এখানে, মানে আমেরিকায় যারা আছে আপনি খোঁজ নেবেন, ওই নায়েব আলী, ওই যে মাসুম, এরকম যারা যারা আছে পরিচিত লোকজন যারা আছে, আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন, সবাই টাকা দিয়েছে এবং মানুষের কাছ থেকে নিয়ে তারপরে টাকা দেওয়া হয়েছে। আমি যদি দিয়েছি $500, আরেকজনের কাছ থেকে নিয়েছি $500, আর যদি কোনো সময় দেখা গেলো $100 আছে, ওকে $100 কত ভাই, 1000 হয়েছে, দান পাঠান, এভাবে টাকা পাঠানো হইতো। সেই টাকা $2,000 তাকে পাঠানো, তখন $85, $84, $86 এরকম $1 রেট পাঠানো হইলো। সম্ভবত মনে হয় বাংলাদেশি টাকায় 2 লাখ বা এরকম অ্যারাউন্ড এরকম কিছু, আমার মনে নাই। বাট $2,500 আমরা পাঠিয়েছিলাম, 2,500। এই টাকা পাঠানোর পরে এখন হঠাৎ করে এই নুরু ফোন দিছে যে ভাই টাকা তো আসেনি। টাকা আসেনি, টাকা তো পাঠানো হয়েছে, ওর সাথে নামটা আর বললাম না ওইটা। এরপরে সে ধরা খাওয়ার পরে বলতেছে ভাই আমার বাচ্চা হয়েছে, ওয়াইফের ডেলিভারি, হসপিটালের বিলে টাকাটা খরচ হয়ে গেছে, আমি এটা খরচ করে ফেলছি। পরে আবার পাঠাইছি আমরা, এরপরে আবার ফের এই তুলে তারপরে তাদেরকে টাকা পাঠানো হয়েছে। নুরু এত সহজ না, আমেরিকার জীবন, আমেরিকায় আসে আর টাকা গাছ থেকে পড়ে যায় এরকম না। এখানে যারা স্যুট টুট পরেও বাংলাদেশে যায় না, এরা এখানে কে কি করে, তোর তো 14 গোষ্ঠীর মধ্যে মনে হয় আমেরিকা কেউ থাকে না, থাকলে জিজ্ঞেস করিস। ফকিন্নির বাচ্চা, তুই যে ভাব মারিস এখন, তোর যদি টাকা পয়সা সারা জীবনে যদি তুই বাংলাদেশের সালমান এফ রহমানও হইস, তাও আমরা বুঝবো তুই যে ফকিন্নির পোলা, তোর বাপ চরে থাকতো, তোরা এই কালায়া থেকে যায়, তারপরে তোর থাকার ঘর ছিল না, সেখানে কালায়া থেকে থাকতে, এটা আমরা জানি। এটা তুই কি ঠিক করতে পারবি? এই কথাগুলো আজকে আনতে চাইনি। ওর ইদানিং দেখবেন চলাফেরা, ওর পাঞ্জাবি, মানে নতুন নতুন পাঞ্জাবি, তারপরে হাঁটার যে ধরন, হাঁটার ভাবটা দেখলে আপনি বুঝবেন যে ফকিন্নির পোলাদের টাকা পয়সা হইলে কি হয়, এটা এর দেখে ভালো করে বুঝবেন। তো তার মূল কাজটা যেটা, সেটা হচ্ছে এখন যেটা হয়েছে, সে মূলত একটা ভাব ধরতে চাচ্ছে, একটা সুশীল একটা ভাব ধরতে চাচ্ছে। মাঝে মাঝে দেখবেন মবের বিরুদ্ধে কথা বলে, মব হচ্ছে এই সে এরকম কথাবার্তা বলতে দেখতেন না। অথচ ওর এই যে কিছু ওর এই বাউফল, তারপর কি বলে কালায় মালায় এইসবের কয়েক জায়গার গলা চিপা কিছু পোলাপানে নিয়ে ওইখানে ঢাকা শহরে মাস্তানি করেছে। এই 5 তারিখের বহুত মানুষের, আওয়ামী লীগের লোকজনের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, এগুলো তো কালকে পোস্ট করেছে, আমি করেছি। ও যে কাজগুলি ও করে, এই কাজগুলো আমার উপর দিয়ে চালিয়েছে। তুই নুরু শোন, তোর একটা কথা বলি, তোর কোনো বাপের যদি কোনোদিন জানতে পারিস যে ইলিয়াস কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কারোর কাছে যায়, তারপরে চাঁদাবাজি করছে, কারোরে তদবির করে করছে, এটা বদলি করা তো পরের কথা, তদবির করছে কিনা তুই এটা খোঁজ নিস, যায় কারোর কোনদিন করছে কিনা। যদি একটা দেখাইতে পারিস, নিজের জুতা দিয়ে নিজের গালে লাগাবো। তুই তোর মতো মনে করিস তুই সবাই, সেগুলো কালকে পোস্টে লিখেছে। প্রথম 5 তারিখের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ভাই এখন তো আপনারা সবাই পাবেন খুব সহজে। তাজুল ভাইরে জিজ্ঞেস করেন, তাজুল ভাই ফোন করলো, ইলিয়াস এই বেয়াদব কয়েকটা উচ্ছৃঙ্খল পোলাপান নিয়ে এসে তারপরে এরকম বলতে, সে আমারে বলতেছে 1 মিনিটও চেয়ারে বসতে দিবে না, কারণ কি তার লোক ওইখানে নিয়োগ দিতে হবে প্রসিকিউটর হিসাবে তাজুল ভাইয়ের অফিসে। তাজুল বলছে না, এটা তো আপনার কথা মতো হবে না, সরকারের এটা নিবে, পদক্ষেপ নেবে, সেটা সরকারের ব্যাপার, এটা আপনার ব্যাপার না। তাজুল ভাই স্টেটকার কথা বলে আইছে। তাজুল ভাই এই অপমান সহ্য মানে আমার ফোন দিয়েছে, তাজুল ভাই বলছে ইলিয়াস এই ব্যাপার কি। তা আমি জাস্ট খালি পোজ দিলাম, নুরু তোরে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে ওইখান থেকে বের হয়ে আসবে, মাস্তানি সব জায়গায় করবে না। তাজুল ভাই আমি ভীষণ পছন্দ করি। সাথে সাথে রাশেদ ফোন দিছে, ভাই আপনি এই পোস্টটা ভাই ডিলিট করেন, আমরা ভাই এখান থেকে চলে যাচ্ছি। সরে আসছে। আচ্ছা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন স্বাস্থ্যমন্ত্রী একজন ব্যক্তিগত সহকারী ছিল। সেই ছেলেটা একজন জুলাই যোদ্ধা, তার হাত দিয়ে বহু জুলাই এই যুদ্ধে আহত বহু মানুষকে সে এই সুস্থ করেছে। এইটার কারণেই তাকে এই মন্ত্রীর পিএস বানানো হয়েছিল। সে বহু পোলাপানকে সে রাশিয়া থেকে আপনার এমবিবিএস করেছে, যে কারণে রাশিয়ায় তার অনেক এই মেডিকেলে আপনার অনেক প্রফেসর ছিল, ভালো ভালো হসপিটাল ছিল, সেগুলি সে চিনত। সে বিভিন্ন রোগীকে নিয়ে গিয়েছে। এমন একজন মানুষকে সে তার একটা তদবির করেছে, তাদের কাছ থেকে আপনার কিছু জিনিস কিনতে হবে, এটা নুরু দিবে, সাপ্লাই দিবে। সে বলছে না ভাই আমি এটা পারবো না। কেন পারবে না? তার বিরুদ্ধে যায়
আপনার দুদকের সামনে যায়, তার পোলাপান কয়টা আছে, 50-60 জন কি পোলাপান আছে, এগুলো টাকা পয়সা দিয়ে পালে আগে বিকাশে টাকা খাইতে, এখন দান্দাবাজি টাকায় খায়। তো এখন হয়তো সংখ্যা আরো বাড়বে। দুদকের সামনে যায় এক দফা এক দাবি নিয়ে বসে, ওই ওনারে পিএসসি করতে হবে। দুদকের যায় সেখানে ফাইল করছে, সেখানে মব সৃষ্টি করে সেই ছেলের বিরুদ্ধে তারপরে করা হয়েছে। সেই পিএস আমার ফোন দিল, ভাই এই ব্যাপার। আমি সাথে সাথে এটা খোঁজ নিলাম, নিয়ে দেখলাম যে ছেলে খুব ভালো। সে বাইরে তখন দুদকে সে যখন করেছে, আপনার কমপ্লেন করেছে, সে তখন রাশিয়াতে। এই নুরু বলেছে দুদককে যে সে রাশিয়া পালিয়ে চলে গিয়েছে, অথচ নুরু তখন একজন রোগী, খুব সিরিয়াস একজন রোগী। আপনাদের মনে আছে যে যার ওই যে মুখ দিয়ে আপনার এই নাকটাক এগুলো সব যে একদম হয়ে গিয়েছিল আর কি, বিকৃত হয়ে গিয়েছিল, সেই ছেলেকে সে ওইখানে ট্রিটমেন্ট নিয়ে দিতে গিয়েছে। সেই ছেলেরও বক্তব্য আমাকে পাঠিয়েছে, শোনেন আপনারা। আমি সেগুনতম ভগবান এমনিতে সবাইকে দাদা নমস্কার ও রচি ভাগবদের আসসালামু আলাইকুম। এই জুলাই আন্দোলনে শুরু হওয়া 5 আগস্টে সফল আহতদের নিয়ে গিয়ে গাতপার কাজ করেছেন। এই গাতপার হচ্ছেন ওষুধের স্বাস্থ্য ওষুধের কানুদান ধরনের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার ওয়াহেদুল হাসান। ইন্দিরাও তিনি এপিসিতে রাশিয়া আমার ছাত্র গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। তো আমি এখন শুনতে চাচ্ছি ওনার নামে অনেক মিথ্যা গুজব ছড়াচ্ছেন, উনি নাকি কোটি কোটি টাকা রাশিয়া সরকার করেছেন। আরও শুনতে চেয়েছি উনি নাকি বাংলাদেশে আট দেন না। তো আমি তো দেখছি এখন উনি বাংলাদেশে আছেন। কিছু কিছু শুদ্ধভাবে লোক থাকেন যারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন। আমি তাই এসবের সঙ্গে দেখতে বলতে চাই যে তারা বেলায় মানুষকে কাটি থেকে বরখাস্ত করা গেল থেকে ঠিকমতো কিছু আমি খাই, কারণ কিছু প্রবলেম তাহলে তাও বিদেশি জন্য খুবই দুঃখজনক। এমনকি আসাম নবীন ভাই অনেক ভালো মানুষ, তিনি আমার সাথে ছিলেন প্রায় 2 মাসের মতো। সেখানে আমি দেখি কি উনি অনেক ভালো মানুষ। আচ্ছা, এরপরে হইলো তার এলাকার আপনার কালাইয়া, সেখানে আপনার গলাচিপায়, সেখানে আপনার করছে গলাচিপাতে ওইখানকার ইউএনও ছিল। সেই ইউএনওর কাছ থেকে 72 লক্ষ টাকা একদম 5 তারিখের পরপরই 72 লাখ টাকা খেয়ে দিছে। সেই খাওয়ার আবার একটা কঠিন কৌশল করে তারপরে সে খাইছে। ওই লোক আওয়ামী লীগের লোক, তারা বলছে তা আপনারা আমি রাখবো, আমি কি পাবো। তখন সে একটা সিস্টেম করছে যে নুরুকে সংবর্ধনা দিবে। এই সংবর্ধনার কথা বলে 72 লাখ টাকা খরচ করছে একটা সংবর্ধনার পিছনে। এটা সেই ইউএনএর সেই ইয়ের মধ্যে এখনো পর্যন্ত আছে। অতএব সেইখানে যখন 72 টাকা খরচ করতে হলে তো একটা হিসাব খরচ দেখাইতে হবে। প্যান্ডেল করছে, বিশাল এক প্যান্ডেল। এই যে প্যান্ডেল আপনারা দেখতেছেন, এইটা লোকজন নাই, খালি জায়গা। নুরু যায় থাকবে, 1 রাত থাকবে। 1 রাতের জন্য একটা এসি কেনা হয়েছে। সেই এসি রুমের মধ্যে নুরু থাকবে। নুরুর বাপ তো হইল গিয়ে জমিদার, নুরুর জীবনে তো এসি ছাড়া ঘুমায় নেই। নুরুর জন্য এসি কিনতে হয়েছে 1 রাতের জন্য। এই এসি মিসি কিনা আমার কাছে ওই পুরা এই কাগজ আছে, এই যে তালিকা দেখছেন, এই বিভিন্ন নামে দেখায় টোটাল প্রায় 73 লাখ টাকা সে ওইখান থেকে উঠেছে। এই টাকাটা পুরা নুরু মেরে দিছে। এইভাবে সে এই 5 তারিখের পর থেকে পুরা সময়টাতে সে আপনার নানান ধরনের টাকা লুটপাট করছে। তো এই ফকিন্নির পোলার আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই দুর্নীতি, অনিয়ম, মানুষের টাকা আত্মসাৎ, এটাতে ভরা। সে জীবনে কোনোদিন আওয়ামী বিদ্বেষী ছিল না, সে আওয়ামী বিরোধী জীবনও কখনো ছিল না। তার রক্তের মধ্যে আওয়ামী লীগ। তার বাবার একটা বক্তব্য আপনারা শুনেন, তার বাপ তার নিয়ে কি বলে। ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি আমি বলি সে ছিল না, তাই আমি ভুলের রাজ্যে বসবাস করি। আদার্স এখন বাংলাদেশে বঙ্গবন্ধুর পর দ্বিতীয় নেতা ভিপি। আমি আপনাদের কাছে আরেকটা কথা বলি, আমি এখান থেকে বিদায় নেব। বিএনপি কিন্তু রাজনীতি করিয়া এই তারপরে জাতীয় পার্টি কি রাজনীতি করে ক্ষমতায় আসে? কি বলেন? জাতীয় পার্টিও রাজনীতি করে আসে।
আসে নাই, বিএনপিও রাজনীতি করে আসে নাই, বঙ্গবন্ধু রাজনীতি করে আসে। আবার প্রত্যেকে দোয়ায় সে এখন জাতীয় নেতা। তার সামনে বাংলাদেশে এখন জাতীয় নেতা আর নাই। মনে মনে কলা খায় অনাগর নেতায়, তার সাথে যোগাযোগ করে তারেক রহমান। তোমরা এখানে বইয়া ছোড়া কলা খায়। তার এলাকার আরেকজন আছে, সেও তার আত্মীয়, সেও ওইখানকার আওয়ামী লীগের পদে ছিল। সেই লোক তাকে হইল গিয়া এই গলা চিপার আপনার বানাইছে, বাউফলের আপনার শেখ মুজিব বানাইছে। শুনেন তার বক্তব্য। যিনি এই সারা বিশ্বে যাকে চেনে তিনি হলো নূর ভাই। আমি সর্ববিশ্বাসী নূরের 1 নং ওয়ার্ডবাসীকে বলতে চাই, ধর্মান্ত নির্বিশেষে গোপালগঞ্জ আমাদের শেখ হাসিনার বাড়ি, সেখানে অন্য কোনো গান নাই, শুধু গান হলো একটা নৌকা। আমাদের এই 10 মিনিট করা চিপা, আমরা তরে ভর দেব না, আমরা ভর দেব চলে। আমাদের গান হলো একটা, সেটা হলো সর্ববিশ্বাসী নূর কিন্তু গোপালগঞ্জ নামে আপনারা তার শেখ হাসিনার সাথে যেদিন সে কিনা ওই যে ভিপি নির্বাচিত হয়, ভিপি নির্বাচিত হওয়ার পরে শেখ হাসিনার সাথে তো নিশ্চয়ই আপনারা তার বক্তব্যগুলো শুনছেন। আমি আজকে আবারও আপনাদেরকে শোনাই, এটা হয়তো অনেকেই মিস করে গেছেন। সেখানে বক্তব্যটা আগে আমরা শুনে আসি। আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে, তখন তিনি গিয়েছেন। আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। আর আজকে দেখার পর আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি। আমি 2.5 বছর বয়সে আমার মা মারা যায়, আর আমার ছোট ভাই এখানে এসেছে, ওর বয়স ছিল তখন 1 বছর। আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে, আমি যেই প্রাইমারিতে পড়েছি। আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পারি, কিন্তু আজকে দেখে আসলে আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে হচ্ছে। সেজন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন। আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও, আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী, তিনি সবার প্রধানমন্ত্রী, তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনো ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা, সেই ভূমিকা অবতীর্ণ। আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে, তার কৃতিত্বের কথা আমরা শুনেছি। আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না, সারা বিশ্বের মানুষ জানে। আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহানা আপা আমরা রয়েছে, কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না, কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল, তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন। আমার আপার প্রতি অনুরোধ থাকবে যে আসলে অনেকে, যেটা আমি আপা বলতে চাইনি, কারণ আমি আসলে মানে মায়ের ওই জায়গাটাই তাই লিখতে চেয়েছিলাম, কিন্তু সবাই ছাত্রলীগ আমিও যেটা করেছি সবাই আপা আপা বলে, এই জন্য আমার মুখ থেকে ঘটনাটা বের হয়েছে যে আমার ছাত্রলীগের ভাই বন্ধুরাও কেন যেন আমাকে আসলে জামাত শিবির বানানোর জন্য তারা খুব একটা অপপ্রচার করেছিল। তাদের ছাত্রলীগের এতগুলো এরকম একটা পোস্টে থাকা অবস্থায় আপনারা দেখছেন যে আমার পরিবারের, আমি আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পরিবারের সকলের মোটামুটি একটা তথ্য আছে, সেখানে দেখেছেন যে আমার পরিবার আসলে মানে পুরো পরিবারে ছিল আওয়ামী ব্যাকগ্রাউন্ডের। কিন্তু আসলে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম, কিন্তু আবেগ ভালোবাসায় অনেক কিছুই ভুলে যাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আমি প্রধানমন্ত্রীর অনেকটা প্রোটোকল, এই কারণে আমি অনেকটা আমার একটু ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কখনো তো দেখিনি, তার কথা শুনেছি। আর তার গান যেটি আমি ক্লাস 5-এ একটা গান খুব ভালো লেগেছিল, আমাদের স্কুলের মাঠে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে একটা প্রোগ্রাম ছিল, ওখানে এরকম একটা গান ছিল, যদি রাত পহলে শোনা যেত বঙ্গবন্ধু মরেনি, তাহলে আমরা পেতাম জাতির পিতা বিশ্বপিত মহান নেতা, এরকম একটি গান। আর বঙ্গবন্ধুর প্রেমেতে সবাই পড়েছে। আর আমার যেহেতু আমি বলেছি আমার মাকে আমি সেই 2.5 বছর বয়সে হারিয়েছি, আমাদের প্রথমে আমার ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, যেমন ভারতের নরেন্দ্র মোদী আমরা দেখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী যখন গিয়েছিলেন কোনো রকম প্রোটোকল ব্রেক করেই তিনি তাকে ওয়েলকাম জানিয়েছিল। আমার একটা ইচ্ছা ছিল তাকে
মানে একদম ঝটিকার আগে তাকে সালাম করা, কিন্তু আমি ভাবছি তার পিছনে যেহেতু তার নিরাপত্তা রক্ষীরা রয়েছে সেটা বিঘ্ন ঘটবে কিনা, এই জন্য আমি যাইনি। আমি একটু প্রধানমন্ত্রী আপনাকে একটু, যেহেতু আমার মা নাই, আমি বলেছি আমার সেই মাতৃত্বের ছায়াটা আমি দুজনের ব্যক্তির মধ্যে খুঁজে পেয়েছি, সেটা আমার শিক্ষিকা এবং হচ্ছে আপনি। আমি একটু আপনাকে সালাম করতে চাই। দেখেন, তাকে এই কোটা আন্দোলনের পোলাপান, এটা তো সে একা করে নাই, এই আন্দোলন যারা করছে তাদের ভেতরে অন্য যারা ছিল, ওই দিন যখন সে শেখ হাসিনার ওই প্রোগ্রামে যায় সবাইকে নিয়ে গেছে এক গাড়িতে, আর তাকে নিয়ে গেছে আবার আরেক গাড়িতে, এটা প্রমাণও আছে। ছাত্রলীগ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে গণভবনে গেলেও ভিপি নুরুল হক ও সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন যান আলাদা গাড়িতে। এই আলাদা গাড়িতে নেওয়ার কারণ হচ্ছে তারে শেখ হাসিনা ওই দিনই তাকে পারচেজ করে, সে ওই দিন তার কাছে বিক্রি হয়ে যায়, এবং যেই কারণে যারা তার সাথে এতদিন আন্দোলন করছিল তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরের দিন সংবাদ সম্মেলন করে এটার অভিযোগ করে। কিন্তু আমরা মনে করি তিনি যে বক্তব্য পূর্বে দিয়েছেন এবং গতকাল যে বক্তব্য দিয়েছেন এটি এক ধরনের মানে টোটাল আন্দোলন স্পিরিটের জন্য ক্ষতিকর বলে আমরা মনে করি। যে আন্দোলনটা যে গতিতে যাচ্ছিল এবং তার মুখের দিকে সারা দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ তাকিয়েছিল, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজকে যথেষ্টভাবে হতাশ করেছে বলে আমরা মনে করি। তার সাথে গতকাল তিনি গণভবনে বক্তব্য দেওয়ার পরে তার সাথে আমরা এখনো মিটিংয়ে বসতে পারিনি। তার সাথে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছি যে আপনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্য কি আপনি নিজে স্বীকার করে দিচ্ছেন, তার মানে আপনি কি চান না যে আন্দোলনটা চলুক কি চলুক না। তিনি এখনো আমাদের সামনে এটি স্পষ্ট করেননি। যেহেতু তিনি স্পষ্ট করেননি, আমরা মিডিয়ার মধ্য দিয়ে যে বক্তব্য গণভবনে প্রধান বক্তব্য যেটি পেয়েছি এটি যথেষ্ট সাংঘর্ষিক। এখন তিনি যদি এই বক্তব্যকে ধরে রাখেন তো নিশ্চয়ই সেটা ছাত্রদের যে স্পিরিট সেটার সাথে প্রতারণাপূর্ণ। তিনি যেটি বলেছেন যে এই একটা নির্বাচন করতে গেলে কিছু ছোটখাটো ত্রুটিপূর্ণ থাকে, আমরা প্রত্যাশা করি আগামীবার যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যথেষ্ট সুষ্ঠু হবে। আমরা মনে করি এই নির্বাচনটি তিনি যে বক্তব্য প্রদান করেছেন আর এই বক্তব্যটা যথেষ্ট সাংঘর্ষিক। আমরা প্রত্যাশা করেছিলাম তিনি যে গণভবনে গিয়েছেন তিনি হয়তো গিয়ে এই যে পুনর্নির্বাচনের দাবিটি তিনি হয়তো ওখানেও তুলে ধরবেন, ওইটা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করবেন, কিন্তু তিনি সেটা না করবার মধ্য দিয়ে এক ধরনের ভাই যেটা বললেন যে এক ধরনের এইটা ছাত্রদের যে স্পিরিটের সঙ্গে এক ধরনের দ্বিচারিতা করেছে। আচ্ছা, এইটা আবার দেখেন, সে একটা ব্যাখ্যা দিয়েছে যে তাকে নাকি ওই দিন নিয়ে যাওয়া হয়েছিল, মানে 5 তারিখের পরে সে ব্যাখ্যা দিয়েছে তাকে নাকি ওই দিন নিয়ে যাওয়া হয়েছিল তার বাবাকে চাপ দিয়ে তারপরে নিয়ে যাওয়া হয়েছে, অথচ ওর বাপের সাথে ওর ভালো সম্পর্ক না। ওর বাপ এই 5 তারিখের পরে ওর পিছনে আসে, ওর বাপের সাথে কিন্তু ওর ভালো সম্পর্ক না, ওর বাপ ওরে দেখেও না তেমন ঠিক মতো। ওর ওই যে নানি বাড়িটারি আরও কিছু আত্মীয় স্বজন আছে তারা ওরে দেখে, ওর বাপ আরেক জায়গায় বিয়ে করে ওর বাপ তার মতো থাকে, ওর বাপের সাথে ওর সম্পর্ক ভালো না, তার বাপের নাকি চাপ দিয়ে তাকে নাকি ইয়ে করছে। অথচ তার যে বক্তব্য আপনারা শুনলেন, আপনার কি মনে হয় যে কোনোদিন কোনো মানুষকে চাপ দিয়ে এত স্বতঃস্ফূর্তভাবে তোরা চাপ দিয়ে নয় অনুষ্ঠানে নিয়ে যাইতে পারে? আপনাকে আমার মায়ের মতো লাগে, আপনার আরো পায়ে ধরে মাপ চাইছে, আপনারা দেখছেন না, পায়ে ধরে সালাম করছে সে, অথচ সে বলে আরেকটা। আমার কাছে ফোন আসলো তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে ডাকসুর সমস্ত প্যানেলকে তিনি চায়ের আমন্ত্রণ জানিয়েছে। যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই তখন আমার বাবাকে এই পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয় এবং নিয়ে এসে তাকেও কিছুটা আসলে যে আতঙ্কিত করা হয়, আপনার ছেলে যদি না যায় আপনার ছেলেকে মেরে ফেলতে পারে। যে দেখেন খালেদা জিয়ার মতো একজন বিশাল মাপের নেত্রী তাকে জেলে নিয়েছে, বিএনপি নেতাকর্মীরা কি আন্দোলন করে তাকে বের করতে পেরেছে? সে যদি না যায় এটার জন্য তার পরিণতি কিন্তু চরম আসলে খারাপ হতে পারে। তো এখন আমার মা নেই, তো আমার বাবা আসলে এক প্রকারে আমার বলা চলে যে খুব ক্ষমা চাওয়ার মতো, যে বাবা আমি তো তোদেরকে মানুষ করেছি, আমি তোদের কাছে কিছু চাই নাই বলি নাই, তোরা বিশ্ববিদ্যালয়ে পড়স, আমি তোর একটা অনুরোধ করি যে যেহেতু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে গণভবনে যাও। উনি স্বাভাবিকভাবেই যে একজন মায়ের জাতি, তো ওনাকে তুমি সেভাবেই সম্মান করবা। আমার বাবাই আমাদেরকে তখন মায়ের আদর বাবার আদর দুটো দিয়ে বড় করেছে। তখন আসলে আমি খুব একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে যাই যে আমার বাবার কথা বা বাবার একটা আকুতি বা আমি নিজে যে ক্যারেক্টারের বলা চলে সেটা আমার বাবার অনুরোধের কারণে। আচ্ছা দেখেন,
সে যে কথাটা বলেছে এই কথাটা সত্যি না। তার বাবাকে ধরে তারপরে চাপ দিয়ে তাকে তারপর করেছে, কথাটা সত্যি না। কিন্তু একটা জিনিস সবার মাথায় প্রশ্ন আসতে পারে যে নুরু তো হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, অনেকবার মার খেয়েছে, বহুবার, যতবার মার খেয়েছে ওর লুঙ্গি খুলে যদি নাকি ওর পশম গুনেন অতগুলি পশম নেই, যতবার পিটানি হয়েছে, ওর জীবনে বহুত পিটানি খাইছে। তো এই পিটানি খাওয়ার অভ্যাসটা তার আছে, কিন্তু উদ্দেশ্য তার একটা ছিল, সেগুলো তার বড় হইতে হবে, মানে পয়সা পাতি হইতে হবে, ক্ষমতা আসতে হবে, এরকম একটা তার এইটা ভয়ঙ্কর রকমের ছিল তার ভেতরে। যে কারণে সে কিন্তু হলের পোস্টেড নেতা, সে ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, বাট ওইখানে ওই যে ভাত পায় নাই, এখন তারা আলাদা সংগঠন করে তার নেতৃত্বে আসতে হবে, সে কারণে সে এটা করেছে। এই দেশের জন্য না, এই মানুষের জন্য কোনো কিছু না, সে তার নিজের জন্য করেছে। এবং তার পা থেকে মাথা পর্যন্ত পুরাটা দুর্নীতি এবং অনিয়ম এগুলো দিয়ে ভরা। এটা আমার কথা না, মানে আমি যে তাকে তার সাথে লাগার জন্য বলছি সেটা না, তার দল যারা করেছে এই পর্যন্ত, এই যে যাদেরকে দেখেন আসিফ নাহিদটাই যারা কেউ থাকে নাই তার সাথে, কেন থাকে জানেন? কারণ তার এই চরিত্রের কারণে। আমার এখানেও আপনাকে একজনের বক্তব্য শুনে, তার দলের লোকজন তারা কি বলে, তারা যারা তার সাথে ছিল, যারা টাকা পয়সা দিত, এখানে কয়েকজন ব্যবসায়ী আছে আমার পরিচিত, এরা টাকা দিয়েছে, আমি বহু মানুষকে ভাই করেছে, ভাই নাম্বার দিয়ে দিতাম, ভাই এই নাম্বারে টাকা দিয়েন, একটা কল দিয়ে টাকা দিয়েন, এভাবে টাকা দিত। সেই ব্যক্তিরা তার দল থেকে চলে গিয়েছিল। চলে যাওয়ার কারণ আবার আছে আরেকটা, সেটাতে যাই, সেটা দিয়ে শেষ করি। এটা হচ্ছে যে আপনাদের ওই রেজা কিবরিয়ার কথা তো মনে আছে, তাই না? রেজা কিবরিয়া যখন দলে আসে, রেজা কিবরিয়া কিন্তু খুব ইন্ডিয়া বিরোধী একটা মানুষ। তো সে বারবার প্রকাশ্যে বলতো যে তার বাপকে খুন করেছে, আওয়ামী লীগ মেরেছে, বিএনপির কেউ তার বাপকে মারে নাই, এই কথাগুলো কিন্তু সে বলতো। এই কারণে তাকে দেখতে পারতো না। তখন এই নূরের সাথে হাসিনার সম্পর্ক খুব ভালো, এবং হাসিনা তখন নুরুকে পুরো একদম কিনে ফেলেছে। ওই সময়টাতে যখন রেজা কিবরিয়া এসে দলে ঢুকার পরে ইন্ডিয়া রেজা কিবরিয়াকে থাকতে দিবে না। একজন ব্যক্তিকে ঢুকাইলো, তার নাম হলো বিপ্লব কুমার পোদ্দার। সেই বিপ্লব কুমার পোদ্দার হঠাৎ করে এসে দলের ভিতরে একদম প্রথম সারিতে চলে আসলো, তার পাশে বসে থাকে। এই লোকটা যখন আসার পরে রেজা কিবরিয়াকে বাদ দিয়ে দিবে। যখন রেজা কিবরিয়াকে বাদ দিয়ে দিবে বলছে, তখন আবার আমরা একটু রিয়েক্ট করলাম যে আপনারা বাদ দিচ্ছেন কেন? এটা বাদ দেওয়ার পরে ওর দলের ভেতরে কিছু মানুষজন ওর থেকে বের হয়ে গেলে, এখানকার আমার পরিচিত কিছু ব্যবসায়ী আরও বের হয়ে যাবে, এবং এরা তখন বললো যে আমরা ওরা টাকা পয়সা দিব না, আমরা আগে টাকা পয়সার হিসাব চাই। এই টাকা পয়সার হিসাব যখন চাইছে, সে টাকা পয়সার হিসাব দিবে না, টাকা পয়সার হিসাব তার কাছে নাইও, সে দিতে পারবেও না। তো তারা করলো কি, তারা দল থেকে বের হয়ে গেল, এবং তারা সরাসরি অভিযোগ করেছে এই অভিযোগগুলো। এনিওয়ে, আমি ওনাকে প্রতি মাসে আমি টাকা দিতাম দলের জন্য, কিন্তু ওনার নামে, ওনার অ্যাকাউন্টে, ওনার বিকাশ নম্বরে আমি টাকা দিতাম। সো এটা আজ থেকে আমি আর দিব না, এমনকি আমি ওনার সাথে কোনো দল করব না, এই দলের মধ্যে আমি নাই। উনি জাতির কাছে আইসা মাফ চাও, যদি জাতি মাফ করে দেয় ভালো, আর এইরকম দেশের গাদ্দারের সাথে আমি কাজ করব না। আর যদি আপনারা প্রমাণ সহকারে রিসিপ্ট সবকিছু দেখতে চান, আমি দিয়া দিব ইনশাল্লাহ, এবং কি প্রুফ সবকিছু আছে। আমি উনাকে প্রতি মাসে টাকা দিতাম, উনি একটা টাকাও দলের মধ্যে দেয় নাই। আমরা আমেরিকা থেকে অনেক টাকা পয়সা এই দলের জন্য দিয়েছি, যেটার এখন পর্যন্ত আমরা কোনো হিসাব পাইনি, অর্থ কমিটির কাছে পাইনি, নূরের কাছে পাইনি। আমরা বিকাশের মাধ্যমে, বাই অ্যাকাউন্টের মাধ্যমে, বাই পিন নম্বরের মাধ্যমে আমরা লক্ষ লক্ষ টাকা এই দলের জন্য দিয়েছি। আমরা আর কোনো টাকা পয়সা এই দলের জন্য খরচ করব না, কারণ এই দলটা এখন এনডিআর হাতে চলে গেছে। আর সদস্য সচিব এটাই করতেছে, এনডিআর রয় ওনাকে যে মেসেজটা দিতেছে এটাই উনি করতেছে। আপনারা দেখেন যে উনি ডক্টর রেজা কিবরিয়া, ওনাকে বের করার ফায়দারা উনি করতেছে, আসলে উনি করতেছে না, এটা রোর মাধ্যমে হয়েছে, কারণ রেজা কিবরিয়া এগেনস্ট অফ র। আচ্ছা, খালি রয়ের বিষয়টাই না, তার সাথে আবার মুসাদের বিষয়টাও কিন্তু এখানে আসছে, তাদের সাথেও সে দেখা করছে, এবং সে তার লোকজন যাদের টাকায়, যাদের প্লেনের ভাড়ায় সে ওখানে গেছে, তাদেরকে পর্যন্ত রাখে নাই, সে গোপনে যায় মুসাদের সাথে ওই যে মেহেন্দি সাফাদির সাথে দেখা করে আসছে, এটা তার দলের লোকজন বলছে। He was meeting with Safadi
about this issue. And there was other meeting took place, I think, in Dubai, in Qatar, in India. মেহেদী এন্ড সাফাদির সাথে আমার মিটিং হয়েছে, আমার বৈঠক হয়েছে, আমার কথা হয়েছে, আমার আলোচনা হয়েছে। তো তাতে কি হয়েছে? 11 ডিসেম্বর ইমরান ভাই আমাকে এসএমএস করে জানালেন যে জীবন ভাই 16-17 তারিখ যদি আপনি ফ্রি থাকেন তাহলে আমরা উমরার উদ্দেশ্যে মক্কা চলে যাব, সেখান থেকে হজ করে আমরা আমাদের এই সাংগঠনিক কার্যক্রম শুরু করবো। তো আমি বললাম ঠিক আছে আমি চলে যাবো, সমস্যা নেই। তো যখন তারিখটা কাছাকাছি আসলো তখন আমাকে তিনি 19 তারিখে ফোন দিলেন, বললেন জীবন ভাই আমি চলে যাচ্ছি, একজন ভালো ডোনার পাওয়া গেছে যে কিনা আমার টোটাল ফেয়ারটা বেয়ার করবে। তখন আমাকে বললেন আমার তো কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে, যেহেতু আমরা একসঙ্গে যাচ্ছি আপনাকে বলা উচিত, এখানে আমার মুসাদ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে দেখা হবে, আমাদের একসঙ্গে যেতে হবে। তো আমি ওনাকে স্ট্রেট বলে দিয়েছিলাম ওই সময় যে না আমরা তো হজ করতে যাচ্ছি, এই মুহূর্তে আমি এই ধর্মীয় অনুভূতি এবং রাষ্ট্রীয় বিরোধী কোনো কাজ কর্মকাণ্ডে অংশগ্রহণ করবো না, আপনি কাতার চলে যান আর আমি মক্কা চলে যাই। তখন উনি কাতারে প্রবেশ করলেন আর আমি মক্কার উদ্দেশ্যে রওনা করলাম। আমি মক্কায় 18 দিন থাকার পর উনি মক্কা যখন আসলেন তখন আমার সঙ্গে দেখা উন্নয়ন হয় নাই। তো টোটাল সাংগঠনিক সফরটা আমাদের একসঙ্গেই ছিল, কিন্তু আমরা একে অন্যের সঙ্গে কখনো দেখা হয়নি, কারণ একটাই বিষয় আমি ওনার সঙ্গে দ্বিমত পোষণ করেছিলাম। তাই এবার এই যে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং যারা আমাদের শত্রু হিসাবে আমরা যাদেরকে ট্রিট করি, সেই সব দেশের গোয়েন্দা সংস্থার সাথে যায় যেই নেতা তারপরে গোপন গোপন বৈঠক করে, সেই বৈঠকে কি কথা হয়েছে কি আমাদের দেশের মানুষকে আজও পর্যন্ত সেটা জানতে দেওয়া হয় নাই। এবং হাসিনাও কিন্তু তাকে কিছু বলে নাই, কারণ হাসিনার সেই রয়ই তাকে সেই মিটিংগুলো করাইছে, যে কারণে তাদের কোনো সমস্যা নেই। সে কিন্তু এখান থেকে আসার পরে বিমানবন্দর থেকে তাকে অফিসে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় হাই কমিশনে, তার লোকজন বলছে এগুলি। দুবাইতে এসে যে মেহেদী সাফাদির সাথে মিটিং করলেন, প্লাস ওইখান থেকে যাওয়ার পর বাংলাদেশে এনডিআর বা গোয়েন্দা বা হাই কমিশনারের সাথে মিটিং করলেন, এটা কিন্তু আমাদের দলের জন্য কাম্যকর নয়। উনি যে কাজটা করছেন দেশদ্রোহী, তাই আমি খুবই দুঃখ পাইছি। দেখতেছেন কিছুদিন থেকেই আমাদের গণ অধিকার পরিষদে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। দুঃখজনক হলো বিষয়টা সত্যি। বিপ্লব কুমার পোদ্দার উনি যখনই আমাদের দলে আসলেন তারপর থেকে আমাদের দলের সমস্যাটা শুরু হয়েছে, কারণ বিপ্লব কুমার পোদ্দার উনি একজন রোড এজেন্ট। আমাদের সদস্য সচিব বিপি নুরুল হক নূর উনিও একজন রোড এজেন্ট। উনি ইন্ডিয়ান হাই কমিশনার সঙ্গে দেখা করেছেন, রোড সঙ্গে ওনার কন্টিনিউ যোগাযোগ আছে। উনি ডাম বাম কিছু বুঝতেছেন না, উনি যা ইচ্ছা তাই করতেছে। এটার একমাত্র কারণ হয়েছে ওনার যে মিশনটা, যে ওনার মিশনটা না, রোড যে মিশনটা, এই মিশনটাইকে কিন্তু উনি কমপ্লিট করতেছে। এই হচ্ছে নুরুর আসল চরিত্র। এবার বাকিটা আপনাদের। নুরু এখন মন্ত্রী হয়ে গেছে, মন্ত্রী এসে নিজের মনে করছে সে কুয়ার ব্যাংক, সে এটা মনে করারই বিষয়, বাট দিন এটাই শেষ না নুরু। তোমার কপালে ওই আগে যেরকম খাইতে না, ওই জিনিস তোমার কপালে আরো বহুত আছে। ওই যে গলা চিপার লোকজনে তোমার খাইয়ে দিবে। বিএনপির লোকজনের সাথে তোমার এখন হালকা পাতলা বাঁধে না, হালকা পাতলা না, ভারী ভারী খাওয়া তুমি সামনে। আল্লাহ যদি বাঁচায় রাখে এগুলো দেখবো। তো শেষ করার আগে খালি তোমার একটা জিনিস বলে রাখি, যে তুমি আমার নিয়ে যখন কথা বলবা না, তো তুমি হিসাব করবা, হ্যাঁ, যে তুমি কারে নিয়ে কথা বলতেছো। ধরো তুমি আমার টাকা পয়সা নিয়ে কথা বলবা, আমার বাপের কি আছে ওইটাকে একটু খোঁজ নিবা, হ্যাঁ, আমার কি আছে, আমার করে টাকা আছে সেটা আবার খোঁজ নিবা। মানে আমি তো এখানে কাজ করি, তাই না, আমার কাজ করার মধ্যে আর আমার তার হাজার হাজার কোটি টাকা নেই, কিন্তু যেটুকু আছে সেটা আমার কাজ করে তারপরে যতটুকু আমি উপার্জন করছি ওইটা কতটুকু আছে, তুমি কি কাজ করো ওটা একটু হিসাব করবা। ভিক্ষা করে খাইয়া, যার কাছ থেকে ভিক্ষা চায়া খাও, তারে নিয়ে আবার টাকা পয়সা তুই একটা অন্য আলাপ করতে পারতি। তুই কালকে ফেসবুকের পোস্টে তুই তহিদ আফ্রিদিকে ছাড়াইছিস, সেই তহিদ আফ্রিদিকে ছাড়াইতে গিয়া তারপরে কয় টাকা নিছিস না নিছিস কি করছিস, তহিদ আফ্রিদি কি ছাড়া পাইছে কিনা, তোর পোস্টে কিন্তু সেই আলোচনায়। আমি তোরে এখন নতুন করে ধরছি কেন, কারণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাই রাখি তহিদ আফ্রিদি জামিনে বের হয়ে গিয়েছে। তাকে খুব সুকৌশলে দেশ থেকে বের করে, আমি জানি না সে দেশ থেকে বের হইতে পারছে কিনা, বা তাকে সুকৌশলে দেশ থেকে বের করার চেষ্টা চলছে। এই নুরু করেছে সব কিছুর একদম অর্গানাইজ করেছে এই নুরু। আপনাদের
দেশবাসীর কাছে আমি আজকে ভিডিওতে বলে গেলাম, আমার এই ভিডিও থাকবে, আপনারা জানতে পারবেন, এই দেশের মিডিয়ার কাছে জানতে পারবেন, নাহলে আমি কনফার্ম হয়ে একদম তথ্য সহ আপনাদেরকে জানাই দিব। আপনারা এই 2-4 দিনের ভেতরেই বাংলাদেশের মিডিয়াতে জানবে যে তহিদ আফ্রিদির জামিন হয়ে গিয়েছে, কিন্তু জামিনটা আসলে হয়ে গিয়েছে, সে বের হয়ে গিয়েছে, এটা নুরু করেছে, এই জন্য ওরা আমি ধরছি এবার। সো তুই টাকা পয়সা নিয়ে তারপরে ধান্দাবাজি করিস, আর আমি এই যারা ধান্দাবাজ তাদেরকে ধরানোর জন্য নিজের জীবন বাজি রেখে নিজের বিপদে ফেলে শত্রুতা তৈরি করে তারপরে তাদের শাস্তি চাই। এটা তোর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য। আর তুই আমারই নিয়ে যখন কথা বলবি না, তোর পেটটার মধ্যে একটু হাত দিবি, দিয়ে দেখবি যে আমার কষ্টের টাকা তোর পেটের মধ্যে আছে, তোর টাকা আমার পেটের মধ্যে নেই, জীবনে আসবেও না, ইনশাল্লাহ আসবেও না। কখন তোর না খায় মারা গেলেও তোর কাছে ভিক্ষা করবো না, তুই জানে ভিক্ষা করতে পারিস, ওটা আমার দিয়ে হবে না। সো খুব হিসাব করে কথা বলবি। আল্লাহ হাফেজ।